কে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট দেখবো। তো এইখানে বেসিক্যালি হচ্ছে আমাদের আমরা যে হাইপোথিসিস টেস্টিং করি, তাই না? এখন বিভিন্ন অ্যানালাইসিস আমরা দাঁড় করাইতে পারি। এখন আমাদের হাইপোথিসিস টেস্টিং এর মধ্যে আমাদের আগে জানতে হবে, আমরা তো নর্মালি, আপনি তো জানেন হয়তো যেহেতু একাডেমিক একটু পড়াশোনা করছেন, যে হাইপোথিসিসটা কি। হাইপোথিসিস থাকি নর্মাল একটা স্টেটমেন্ট থাকে, সেটা যে কোনো ধরনের স্টেটমেন্ট হতে পারে, একটা প্যারামিটার থাকে, রাইট? আমরা একটু স্লাইড শোতে ক্লিক করি। এইখানে বেসিক্যালি আমরা হাইপোথিসিস নিয়ে কথাবার্তা বলবো আর কি, যে কিভাবে হাইপোথিসিস বিল্ড আপটা করব, তারপরে ডাটার উপর বেস করে কোন ধরনের টেস্ট গুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আছে, সেগুলো সিলেক্ট করা। তারপরে হচ্ছে আরেকটা অন্য ধরনের হাইপোথিসিস আছে যেটা বেসিক্যালি মডেলিং এর জন্য কাজ করে। আমি ওইটারও কিছু এক্সাম্পল দিয়ে দিব, ওইটা যদিও প্রেজেন্টেশনের মধ্যে নাই, স্লাইডের মধ্যে নাই, বাট ওইটা আমি আলাদা দেখাবো আর কি। এখন আপাতত আমাদের এইগুলা দেখি। এখন দেখেন, হাইপোথিসিস কি আমরা এটা জানি নরমালি, হাইপোথিসিস ইজ এ ফর্মাল স্টেটমেন্ট অ্যাবাউট ওয়ান অর মোর পপুলেশন, টিপিক্যালি কনসার্নিং দা পপুলেশন প্যারামিটার। ব্যাপারটা এরকম, এটা যে কোনো ধরনের হাইপোথিসিস অ্যাজাম্পশন হইতে পারে। লাইক দ্যাট, আমি একজন বিবি স্টুডেন্টের অ্যাভারেজ এজ বলতে পারি 23, বাট ইন রিলেটেড ধরেন আমি 100 জনের ডাটা কালেক্ট করলাম। হ্যাঁ, তো এটা তো 23 নাও হইতে পারে, 24ও হইতে পারে, 22ও হইতে পারে, রাইট? তো এই ধরনের স্টেটমেন্ট গুলা, এই যে ডাটার উপর বেস করে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে আমি এইখানে কোন ধরনের টেস্টটা করব। তো সেটার উপর, ডাটার উপর বেস করে আমরা আরো কিছু প্যারামিটার এখানে দাঁড় করাই। যেমন এইখানে যে একটা আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস থাকে। আপনি এর আগে হাইপোথিসিস দেখছেন কখনো? হ্যাঁ, মানে এগুলো জানি, যে আচ্ছা, নাল ঠিক আছে। হাইপোথিসিস, নাল নাল অল্টারনেটিভ। মানে হচ্ছে কি, যে কোনো ডিফারেন্স থাকবে না, দেয়ার ইজ নো ডিফারেন্স, রাইট? এরকম কিছু একটা, রাইট? বা এটা হুম। এটা আর সমান হবে, এরকম টাইপের বলা হয়। কিছুটা হচ্ছে অল্টারনেটিভ। আর অল্টারনেটিভে বলা হয় যে ডিফার করবে, তাই না? অ্যাসোসিয়েশন থাকবে, সেটা ডিপেন্ড করে। এখানে অ্যাসোসিয়েশন কথাটা বলবো নাকি ইফেক্টের কথাটা বলবো, সরি, ইফেক্টের কথাটা বলবো, এই যে এখানে, সেটা ডিপেন্ড করে আমি কোন ধরনের টেস্ট করতেছি। যদি ডিফারেন্সের কথা বলি, তখন দেখা যাবে যে ওয়ান স্যাম্পল, তারপরে হচ্ছে ধরেন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, তারপরে অ্যানোভা, এগুলাতে আমরা হচ্ছে ডিফারেন্সের কথা বলি। তারপর আবার ইফেক্টের কথা কোথায় বলি আমরা, ওই যে ধরেন রিগ্রেশন করতেছি, একটা আরেকটাকে ইফেক্ট করবে কিনা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাতে ইফেক্ট করবে কিনা, তখন আমরা হচ্ছে ইফেক্টের কথাটা বলবো। যে নালটা হচ্ছে, তখন আমরা বলবো যে ইফেক্ট করবে না, আর অল্টারনেটিভে আমরা বলবো হচ্ছে ইফেক্ট করবে, রাইট? হুম। আর আরো কিছু থাকে, যেমন হচ্ছে অনেক সময় অ্যাসোসিয়েশন বিল্ড আপ করে। অ্যাসোসিয়েশন কাদের সাথে কার বিল্ড আপ করে? অনেক সময় দেখা যায় যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা দেখানোর ট্রাই করা হয়। নালে বলা হয় কোনো ধরনের, হ্যাঁ, কাই স্কোয়ারটা, নালে বলা হয় কোনো ধরনের অ্যাসোসিয়েশন থাকবে না, আর অল্টারনেটিভে বলা হয় যে তাদের মধ্যে অ্যাসোসিয়েশন থাকবে। তো আমরা কিন্তু সব সময় এক্সপেক্ট করি আমাদের নালটাকে রিজেক্ট করে দিয়ে আমরা অল্টারনেটিভটাকে অ্যাকসেপ্ট করবো। ব্যাপারটা কিন্তু এরকমই, এটা করার জন্যই, প্রুভ করার জন্যই কিন্তু হাইপোথিসিস টেস্টিংটা করা হয়, রাইট? হুম। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কফির সাথে মনে হয় স্টোমাক ক্যান্সারের একটা রিলেশনশিপ আছে। যদিও এটা নালে আমরা বলতেছি দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন দ্য কফি ড্রিঙ্কিং এন্ড স্টোমাক ক্যান্সার, আর অল্টারনেটিভে আমরা বলতেছি হচ্ছে কফির সাথে আমাদের স্টোমাক ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে। এটা অ্যাসোসিয়েশন কেন বলতেছি, রিলেশনশিপ কেন বলতেছি না, বলতে পারবেন? অ্যাসোসিয়েশন আর রিলেশনশিপের পার্থক্য। পার্থক্য কি? দুইটা তো কাইন্ড অফ সিনোনিমাস ওয়ার্ড না, কাইন্ড অফ। হুম অ্যাসোসিয়েশন বলতে সম্পর্ক বোঝাচ্ছি, রিলেশনও তো, বা কো রিলেশন বলতেও তো আমরা সম্পর্কই বুঝি, হুম হুম। রাইট? আচ্ছা, এটার তাহলে মধ্যে একটা ডিফারেন্স। সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, যখন আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের একটা সম্পর্ক দেখতে চাই, তখন আমরা আসলে বলি হচ্ছে অ্যাসোসিয়েশন। আর যদি আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবলের সাথে নিউমেরিক্যাল ভেরিয়েবলের কোনো ধরনের সম্পর্ক আমরা দেখি, তখন আমরা কাইন্ড অফ বলি যে কোরিলেশন অথবা রিলেশনশিপ বা রিলেশন টাইপের কথাবার্তা বলি। আপনি কি বুঝতে পারছেন পয়েন্টটা?
বুঝছি। মানে আপনার ওই রিলেশনশিপের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হ্যাঁ, ভেরিয়েবলটা যদি আবার আমাদের আহ, প্যারামেট্রিক অ্যানালাইসিস আমরা করি, আমরা নিউমেরিক্যাল ডাটার সাথে নিউমেরিক্যাল ডাটা, যেমন হচ্ছে ধরেন এজ এর সাথে ইনকামের একটা রিলেশনশিপ আমি দেখতে চাচ্ছি, অথবা আমি হুম কত হুম ঘন্টা পড়াশোনা করি, আওয়ারের সাথে আমার সিজিপি এর একটা রিলেশনশিপ দেখতে চাচ্ছি, পজিটিভ নাকি নেগেটিভ, তাই না? তো এটা কিন্তু নিউমেরিক্যাল, রাইট, নাম্বারিং ডাটা বা হুম কোয়ান্টিটেটিভ ডাটা, রাইট? তো ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে হুম বলবো যে কোরিলেশন আছে কিনা, নালে আমরা বলবো দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন দ্য টাইম, স্টাডি আওয়ার্স এন্ড সিজিপিএ। আর অল্টারনেটিভে আমরা বলবো যে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, দেয়ার ইজ এ অ্যাসোসিয়েশন, সরি, দেয়ার ইজ এ কোরিলেশন বিটুইন দ্য স্টাডি এক্ষেত্রে আওয়ার এন্ড দা কি বলবো সিজিপিএ, রাইট? তো ওইভাবে হুম আমরা দাগ হুম করাবো। কোশ্চেনিয়ারে তো হচ্ছে দুইটাই একসাথে থাকে, মানে ক্যাটাগরিক্যালও থাকে নিউমেরিক্যালও হ্যাঁ, থাকে, থাকতে সেক্ষেত্রে পারে। এখন ক্যাটাগরিক্যাল। আমার টার্গেট অবজেক্টিভটার উপরে দেখতে হবে যে আমি আসলে কোন ভেরিয়েবলটাকে টার্গেট করে আগাইতেছি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই টাইপের যে হাইপোথিসিসের কথা বলতেছি এগুলো আমরা দাঁড় করাইতেছি না, আমরা দাঁড় করাইতেছি ধরেন আমাদের ভেরিয়েবল আছে, যেমন হচ্ছে একটু আগে আমরা বলছিলাম যে আমি অন্য আর একটা এক্সাম্পল দেখাবো, আমি দাঁড়ান ওই এক্সাম্পলটা একটু যাই। স্মার্ট পিএলএস এ যেগুলো বর্তমানে ইউজ করা হয় আমাদের সেটা একটু দেখতে হবে। আমরা ধরেন এই টাইপের যে এগুলা আছে অনেক সময় দেখবেন, মানে বর্তমানে আসলে এগুলাই চলে, মানে কারণ ডেমোগ্রাফিক ডাটা দিয়ে তেমন একটা অ্যানালিসিস হয় না, এগুলো আমি একাডেমিক পারপাজে অনেক দেখছি যে ডেমোগ্রাফিক এটার সাথে ওইটার অ্যাসোসিয়েশন আছে কিনা, তারপরে এটা থেকে ওইটা ভেরি করে কিনা, ওই টাইপের হাইপোথিসিস করা হয়। কিন্তু আমরা যে মডেলিং গুলো করি সেগুলো হচ্ছে কাইন্ড অফ এরকম থাকে, যদিও এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি কি দেখা যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এখানে যে একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে, ডিজিটাল এমপ্যাথি স্কিলের সাথে আমাদের পার্সিভ ডিজিটাল কম্পিটেন্সের কোন ধরনের এটাকে আমরা বলবো দেয়ার ইজ এ পজিটিভ অ্যাসোসিয়েশন, না দেয়ার ইজ পজিটিভ ইনফ্লুয়েন্স অন পার্সিভ ডিজিটাল কম্পিটেন্স, এরকম টাইপের কথাবার্তা, অথবা এভাবেও বলতে পারি এখানে হাইপোথিসিসটা আছে। এই যে এখানে দেখেন, ডিজিটাল এমপ্যাথি স্কিল হ্যাভ এ পজিটিভ ডিরেক্ট ইফেক্ট, ওকে, অথবা পজিটিভ, ডিরেক্ট না না বললেও সমস্যা নেই, যদি আমি পজিটিভ ইফেক্ট অন পারসিভ ডিজিটাল কম্পিটেন্স, ওকে, এই টাইপের হাইপোথিসিস আমরা বিল্ড আপ করতে পারি। তারপরে যেটা দেওয়া আছে, এই যে এখানে দেখেন ডিটারমাইন করে দেওয়া আছে কোনগুলো আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তিনটা, এখানে ডিজিটাল এমপ্যাথি স্কিল, ক্রিয়েশন স্কিল, তারপর ডিজিটাল সেফটি স্কিল, রাইট? আর এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা? একটা, সেটা আমাদের নর্মালি থাকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল পারসিভ স্কিল, ডিজিটাল কম্পিটেন্স, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইখানে এই ভেরিয়েবলটা প্যারেন্ট সাপোর্ট, মানে এই যে ডিজিটাল এমপ্যাথি স্কিল এটার সাথে প্যারেন্টাল সাপোর্ট দরকার, অর্থাৎ বাবা মা অনেক সময় নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ট্যাব বিভিন্ন ধরনের ডিভাইস স্টুডেন্টদের অথবা ছেলে মেয়েদের দেয়, সেটার সাপোর্টিং এর একটা বিষয় আছে, যেটা বেসিক্যালি তাদের কম্পিটেন্স বাড়াইতে পারে এবং সেটা ডিজিটাল এমপ্যাথিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। ব্যাপারটা এরকম, এই জন্য এটা টার্গেট করে এটাকে মডারেটিং ভেরিয়েবল হিসেবে চিন্তা করা হয়েছে, প্যারেন্টাল সাপোর্ট লাগে কিনা। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো বললামই, পারসিভ ডিজিটাল কম্পিটেন্স, ওকে। আর এটার হাইপোথিসিস গুলো এভাবে বিল্ড আপ করা হয়েছে, এই যে দেখবেন, ঠিক আছে? তা আপনারও দেখা যাবে এখনো প্রশ্ন থাকতে পারে যে ভাই এগুলো আমরা কিভাবে বিল্ড আপ করবো, তাই না? প্রশ্ন এরকম থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনি আসলে আপনার কোশ্চেনার গুলো কিভাবে কোশ্চেনিয়ার না, আপনার অবজেক্টিভস, আপনার রিসার্চ কোশ্চেন, আপনার রিসার্চের টপিক কিভাবে দাঁড় করাইছে। যেমন এটাতে যদি আমি দেখি, এটাতে মোস্ট প্রবাবলি একটা টপিক ছিল, আচ্ছা দেখি এটার মধ্যে কি আছে। আচ্ছা, এটা কোনো টপিক দেওয়া নাই এখানে, ওই যে ডিজিটাল টেকনোলজির সাথে মনে হয় লাইফ নেসেসিটির একটা রিলেশনশিপ, এরকম, আচ্ছা টপিকটা দেওয়া নাই যদিও এখানে, এরকমই টাইপেরই কিছু একটা ছিল। আচ্ছা, লিটারেচার রিভিউ দেখলে বুঝা যায়। তো এখানে কোশ্চেন দেওয়া আছে, তার রিসার্চের কোশ্চেন কি, প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, হ্যাঁ এগুলো তো লাগবেই অবশ্যই। আর এখানে হচ্ছে তার একটা অ্যান ওভারভিউ স্টাডি দেওয়া আছে আর কি, ডিজিটাল এমপ্যাথি, ক্রিয়েশন স্কিল, ডিজিটাল সেফটি ইনফ্লুয়েন্স দ্য পারসিভ ডিজিটাল কম্পিটেন্স অ্যামং দ্য স্টুডেন্ট, ওকে, এই টাইপের একটা টার্গেট নিয়ে রাখছে। আর এখানে কিছু অবজেক্টিভস অবশ্যই দাঁড় করাইতে হবে আমাদের, রিসার্চ পোর্শন, রিসার্চ অবজেক্টিভ, এগুলো তো থিসিস বা ইয়েতেও থাকে, আই মিন রিসার্চেও থাকে।
ঠিক আছে? তো এখন কথা হচ্ছে ওই যে হাইপোথিসিসের কথা বললাম যে এগুলা ডিপেন্ড করে আপনি আসলে লিটারেচার রিভিউ কোথায় কি পড়ছেন, সেইখান থেকে বিল্ড আপ করে এগুলো বিল্ড আপ হবে আর কি। এই যে একটা আরেকটাকে ডিরেক্টলি ইফেক্ট করবে কিনা, অথবা এই যে ডিজিটাল কম্পিটেন্স, ডিজিটাল এমপ্যাথি, এই ধরনের জিনিসগুলা, এগুলা ডিপেন্ড করে আপনি আসলে কোন টার্গেট করে নিয়ে আসছেন, কোন ধরনের টপিক টার্গেট করছেন, সেটার সাথে রিলেটেড কি কি ফ্যাক্টর থাকতে পারে। হ্যাঁ, সেগুলো আপনাকে একটু রিসার্চ পেপার গুলো পড়ে পড়ে, অন্তত আমার মনে হয় একটা রিসার্চ করার আগে 20টা রিসার্চ পেপারে অন্তত ঘাটাঘাটি করা দরকার আছে। কারণ ওইখানে আপনি রিসার্চ গ্যাপ খুঁজে পাবেন, কোন রিসার্চে কি কি খুঁজে পাইছে, ফাইন্ডিংস কি কি পাইছে, আপনি কি কি নতুন নিয়ে আসতে পারেন। আবার আপনার কাছে মনে হইতে পারে নতুন কোনো ভেরিয়েবল এখানে নিয়ে আসবেন কিনা। হুম, সেটা হইতে পারে। তো এগুলো আসলে ওই আপনার লিটারেচার রিভিউ পড়ে পড়ে দেন হচ্ছে কনসেপ্ট গুলা বিল্ড আপ করতে হবে। আফটার বিল্ডিং দা এই ধরনের টার্মিনোলজি গুলো আপনি যখন ব্যাখ্যা করবেন যে কোনটা কি কিভাবে আসলো, তারপরে আপনি আসলে আপনার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দাঁড় করাইতে পারেন। তারপরে এখানে নিচের দিক দিয়ে আপনি হচ্ছে আপনার যে হাইপোথিসিসটা আছে যে কোনটা কিভাবে ইফেক্ট করতে পারে, পজিটিভলি অর নেগেটিভলি। কখনো কখনো দেখবেন যে কিছু কিছু ফ্যাক্টরের ক্ষেত্রে নেগেটিভলিও ইমপ্যাক্ট করতে পারে, তাই না? যেমন আমি যদি বলি এরকম যে আমার মোবাইল ইউজের পরিমাণটা যদি আমি বাড়াই, কথার কথা, তাহলে আমার সিজিপিএ কমবে না, এটা কিন্তু স্বাভাবিক একটা নিয়ম। যে মোবাইল অথবা ডিজিটাল ডিভাইস আমরা যত বেশি ইউজ করি, আমরা নর্মালি সিজিপিএটা একটু কমতে থাকে। এটা সত্যি কথা। এটা অনেক কিছু কিছু হয়তো থাকতে পারে, আউটলিয়ার্স থাকতে পারে, অনেকে বেশি ডিভাইস চালালেও তার পড়াশোনার ঠিক রাখে। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে ডিভাইস বেশি করার কারণে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। কথার কথা। এখন এখানে কিন্তু এগুলো দাঁড় করাইতে হবে, এটা এক ধরনের হাইপোথিসিস। ওকে, আর এগুলোই বর্তমানে চলে। আর ওগুলো কোন ধরনের, আমরা যেটা দেখতেছিলাম একটু আগে। এখন কি আপনি আমার ইটা দেখতেছেন? আই মিন পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে দেখা যাচ্ছে? এখনো হাইপোথিসিস টেস্টিং এই আছে, মানে হাইপোথিসিস টেস্টিং এ আছে, আমি ওইটা থেকে বের হয়ে এখন আসছি। এখন দেখা যাচ্ছে, তো এখন আসছে। আপনি কি আমার পয়েন্টটা বুঝছেন, আমি কোন ভিউ পয়েন্ট থেকে কথাবার্তা বলতেছি? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে হ্যাঁ, ওই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আমিও একটা মানে এরকম লিটারেচার রিভিউ করে করছিলাম, তো আচ্ছা আচ্ছা অ্যানালাইসিসের জন্য আর ওটা কন্টিনিউ করা হয় নাই আগে। আচ্ছা তো আচ্ছা। ভাবছি এগুলো এখন একটু এখন এটা পারবেন আস্তে আস্তে, এখন আমরা যখন হ্যাঁ হ্যাঁ আসবো, এখন পারবেন। আচ্ছা, এছাড়াও হুম মানে ওই ধরনের রিসার্চ ছাড়াও আমরা যে আমি এই যে এত বছর, মিনিমাম 4 বছর হয়ে গেছে যে আমি বিভিন্ন ধরনের রিসার্চ পেপার নিয়ে ঘাটাঘাটি করছি। অনেক সময় একাডেমিক টাস্কও করছি, স্টুডেন্টদেরকে বলে দেওয়া হয় যে এটার সাথে ওইটার অ্যাসোসিয়েশন আছে কিনা, অথবা এটা থেকে ওইটা ভেরি করে কিনা। এই যেমন আমি দুইটা এক্সাম্পল আপনাকে দিছিলাম না, এটা আমার দুইটা কাজ ছিল, আই মিন ক্লায়েন্টের কাজই ছিল, আমি করছি আর কি তাদের এই কাজগুলা। তো আমি, আমার কাছে অ্যান্সারও আছে, আপনি যদি শেষ করেন তাহলে হয়তো আমি ওই অ্যান্সার গুলা দিতে পারি, তখন মিলাইতে পারি। আমরা যে টেস্টটা সিলেক্ট করব, কোন ধরনের টেস্ট নিব, তাই না? কখন কিভাবে সিলেক্ট করব, সেটা আমাদের একটু জানতে হবে। আমি যে একটা টেস্ট নিব, আমি কি ওয়ান স্যাম্পল নিব, নাকি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট নিব, নাকি অ্যানোভা নিব, ওয়ান ওয়ে অ্যানোভা নাকি টু ওয়ে অ্যানোভা, নাকি কাই স্কোয়ারের দিকে যাব, নাকি ধরেন আপনার অন্য কোনো অ্যানালাইসিস করব। হ্যাঁ, সেটা ডিপেন্ড করে আমাদের অনেকগুলো, এখানে 4টা ফ্যাক্টর আমরা মেইনলি টার্গেট করি যে এগুলা এগুলা আমাকে একটু কেয়ারফুলি দেখতে হবে। আপনি কি ওয়ার্ড গুলার সাথে পরিচিত? একটু আগে যে বললাম আমরা ইন্ডিপেন্ডেন্ট, তারপরে ওয়ান স্যাম্পল, হ্যাঁ হ্যাঁ এগুলোর সাথে হুম পরিচিত? আচ্ছা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট। যদি আপনি এবার আমরা একটু চিন্তা করি যে ডিভাইসে করি আর যেখানেই করি, আমাদের আগে চিন্তা করতে হবে আমাদের আহ, আমাদের ডাটাগুলো কিরকম আছে সেটার উপর। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের যে ভেরিয়েবল, সরি এটা ক্লিক হয়ে যাচ্ছে, আমাদের যে ভেরিয়েবলটা আছে সেটা কি ধরনের ভেরিয়েবল, সেটা কি ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল নাকি কোয়ান্টিটিভ টাইপের ভেরিয়েবল। ঠিক আছে, ভেরিয়েবলস গুলা যেগুলো আমরা নিব, কনসিডার করব, সেগুলোর মধ্যে আমরা দেখবো আমাদের কি নমিনাল, নমিনাল আর অর্ডিনাল তো নর্মালি ক্যাটাগরির আন্ডারে পড়ে। আর কোয়ান্টিটেটিভ এর মধ্যে আমরা নর্মালি বলি যে কন্টিনিউয়াস আর হচ্ছে ডিসক্রিট, রাইট? হুম এখন কন্টিনিউয়াস আর ডিসক্রিট তো জানেন হয়তো, রাইট? ডিসক্রিট বলতে হ্যাঁ কোনগুলো, যেগুলা যেগুলাতে ডেসিমাল পয়েন্ট থাকবে না, যেমন হুম স্টুডেন্টের সংখ্যা, এটা তো 0 হইতে পারে, বাট এটা তো 2.5 হইতে পারে না, ব্যাপারটা এরকম। আর কন্টিনিউয়াস তো যেগুলো হইতে পারে।
ডেসিমাল হুম টার্ম হতে পারে। ওকে, এরপর আমার যেটা খেয়াল রাখতে হবে, আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। ওই যে আমরা প্রথম দিকে বলছিলাম না যে আমাদের নর্মালিটি টেস্ট করতে হয় হুম। নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে আর কি। ক্যাটাগরিগুলোর জন্য তো নর্মাল হ্যাঁ। ডিস্ট্রিবিউটেড সেই বিষয়ে দেখার দরকার নেই। হুম, মানে আই মিন নিউমেরিক্যাল ডাটার ক্ষেত্রে আমরা দেখবো যে নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না। যদি ডিস্ট্রিবিউটেড হয়, নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে আমরা এক ধরনের টেস্টকে প্রাধান্য দিব। আর যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় তাহলে অন্য ধরনের নন প্যারামেট্রিক অ্যানালাইসিসে যাব। আর নর্মালি ডিস্ট্রিবিউটেড হলে আমরা প্যারামেট্রিক অ্যানালাইসিসের মধ্যে থাকবো আর কি। এবার আমরা কনসিডার করব যে স্টাডি ডিজাইন কিরকম হবে। স্টাডি ডিজাইন বলতে কি বোঝায়? আইডেন্টিফাই হোয়েদার স্যাম্পল আর ইন্ডিপেন্ডেন্ট, পেয়ার, ম্যাচ এন্ড ইনভলভ দ্য মাল্টিপল গ্রুপস। এগুলো আসলে কি? ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট বলতে বোঝায় যে একটার সাথে আরেকটার কোনো ধরনের কানেকশন কোনো কিছু থাকবে না। ব্যাপারটা এরকম হইতে পারে যে আমি ধরেন 20 জন স্টুডেন্টের ইনফরমেশন নিতে চাই। হ্যাঁ, আহ, সেক্ষেত্রে 10 জন আমি একটা এ সেকশন থেকে নিলাম, 10 জন বি সেকশন থেকে নিলাম, এটা কিন্তু কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট, কারণ এখানে ক্রস হওয়ার কোনো চান্স নেই। রাইট? হুম। হ্যালো, আমি কি হ্যাঁ পয়েন্ট? হ্যাঁ। এবার যদি আমরা পেয়ারের কথা বলি, পেয়ারটা কি? পেয়ার বলতে পারবে? পেয়ারটা বেসিক্যালি হচ্ছে এরকম, সাপোজ একই ডাটা একই ব্যক্তির কাছ থেকে আমি নিব, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে। ব্যাপারটা এরকম, ওই যে বিভিন্ন ধরনের দেখবেন না যে ইয়ের ক্ষেত্রে স্মোকিং এর জন্য, কোড ডিজাইন, কোড টাইপের। হ্যাঁ ওই যে কানেকশন থাকে এরকম যে স্মোকিং রিডিউস করার জন্য আমরা ডোজ দেই বিভিন্ন সময় যারা স্মোকার আছে। হুম। হুম, এখন ডোজ দেওয়ার আগে কিরকম ছিল ডোপামিন অথবা এই টাইপের বিভিন্ন ধরনের ইগুলা, ও হ্যাঁ, হ্যাঁ। আর ডোজ দেওয়ার ফলো আপ। পরে কিরকম হয়েছে, অথবা 7 দিনের মধ্যে কিরকম রেজাল্ট আসছে, 14 দিনে কেমন রেজাল্ট আসছে, তারপরে ধরেন আরো অন্যান্য ইয়ার মানে আই মিন সময় যদি থাকে। এটা যদি দুইটা হয়, এই পেয়ার যদি দুইটা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ার স্যাম্পলটি টেস্ট করব। আর পেয়ার যদি মাল্টিপল হয়, তখন আমরা রিপিটেড মেজার্স অ্যানোভা নামে একটা টেস্ট আছে, ওইটার দিকে যাব। কারণ এটা ডিপেন্ড করে আমার কি 4 উইক যদি হয়, ধরেন আমরা 4 উইক, প্রথম উইক 7 দিন, 14 দিন, 21 দিন আর 30 দিন, এই 4টা ডোজ দিলাম। হুম, তারপর আমি চেক করতেছি যে ডোজে মানে আই মিন সময় সময়ের ক্ষেত্রে কি তাদের মধ্যে কোনো ডিফারেন্স তৈরি হয়েছে কিনা, ওই ডোপামিনের কথা অথবা ডিপির কথা অথবা ওই যে হাইপার টেনশনের কথা বলতে পারি, ওগুলাতে তেমন কোনো ডিফারেন্স আছে কিনা। যদি এটা দুইটা হয়, তখন আমরা পেয়ার স্যাম্পল টেস্টে চলে যাব। এটা তো বলতেছি পেয়ার বলতেছি দুইটার ক্ষেত্রে। হ্যাঁ, একই ব্যক্তিদের কাছ থেকে কিন্তু ডাটাটা কালেক্ট করতেছি। হুম, এখন আগে অথবা পরে, একটা নির্দিষ্ট সময়ের পরে একই ব্যক্তিদের কাছ থেকে ডাটা কালেক্ট করতেছি। আর যদি এটা দুইয়ের অধিক হয়, তখন আমরা হচ্ছে ওই যে রিপিটেড ইমেজেস এনোভা নামে টেস্ট আছে ওগুলোতে যাব। আচ্ছা, আমরা যখন করতে যাব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে হয়তো ওগুলো আসবে। তারপরে আমরা বলতেছি যে আমরা এখানে কি, বারবার চলে যাচ্ছে, ক্লিক করে রাখছি। এখানে কি আমরা মিন গুলাকে কম্পেয়ার করব, নাকি অ্যাসোসিয়েশন বিল্ড আপ করবো, নাকি রিলেশনশিপ বিল্ড আপ করবো, বা দেখবো আমরা আমাদের অবজেক্টিভটা কি আসলে। কম্পেয়ারিং মিনস বলতে ওই যে আমরা বলতেছিলাম না, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল, এগুলোকে বলা হয় কম্পেয়ারিং মিন, অর্থাৎ মিনের সাথে মিনের কম্পেয়ার করে। মিন তো বলতে অ্যাভারেজ বোঝায়, রাইট? এটা জানেন, কম্পেয়ারিং মিনস। হুম হুম, ওইটার সাথে ওইটা কম্পেয়ার করে যে তাদের মধ্যে কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। আর হাইপোথিসিস টেস্টিং এর সেক্ষেত্রে সিগনিফিকেন্ট ডিফারেন্সের একটা ভ্যালু আছে, সেটা তো জানেন, 0.05 অথবা 5% কনফিডেন্স লেভেল, অথবা 5% ই লেভেল অফ সিগনিফিকেন্স, নাম শুনছেন না? হুম 5%, এটা সব সময়। আর যদি বেশি ডিপ লেভেলের রিসার্চ হয় যেগুলা ল্যাবে করা হয় আর কি, সেগুলোর ক্ষেত্রে হুম 1%, 99% একুরেট হইতে হবে। ব্যাপারটা এরকম। কিন্তু আমরা নর্মাল যেটা অ্যাজ ইউজুয়াল সোশ্যাল সায়েন্স অথবা বিজনেসের যে ধরনের রিসার্চ গুলো করি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 5%ই থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে 10%-এর ক্ষেত্রেও অ্যাপ্রোপ্রিয়েট হয়। কোন ধরনের ক্ষেত্রে 10% অ্যাপ্রোপ্রিয়েট হয়? আমাদের, আমি যখন বিবিএ তে পড়ছিলাম, তখন স্যার একটা এক্সাম্পল দিছিল এরকম যে
পলিটিক্যাল যারা লিডার লিডার আছে তাদের কথাবার্তা কিন্তু বিশ্বাস করতে হয় না। তো তাদের ক্ষেত্রে হয়তো আরো পার্সেন্টেজ কমায় ফেলতে হয়, 20% হুম, ই হুম। রাখতে হয় অথবা 10% ই রাখতে হয়। তাদের কথাবার্তা কোনো বিশ্বাস করা যায় না। আর নর্মালি অ্যাজাম্পশন হচ্ছে 5% থাকতে হবে, তাই না? 5% লেভেল অফ সিগনিফিকেন্স। আর লেভেল গুলাতে দেখা যাচ্ছে যেগুলো যে ঔষধ ঔষধ আবিষ্কার করতে চাচ্ছে, এগুলার কনফিডেন্স কেমন, তাই না? একুরেসি কেমন থাকে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 1% ই থাকতে হবে। অনেক পয়েন্টটা বুঝছেন? 5%, হ্যাঁ, ওয়ান বুঝতে পার্সেন্ট এটা বলেই দেয়। অনেক সময় এরকম হয় যে কাজের ক্ষেত্রে, মানে আমি যেটা দেখছি, কয়েকটা কাজে এরকম দেখছি আমাকে বলছে যে 5%-এ কেমন আসে, 1%-এ কেমন আসে এবং 10%-এ কেমন আসে, সেটা একটা কম্পারেটিভ অ্যানালাইসিস, কম্পারেটিভ ডাটা দেখানোর জন্য। ঠিক আছে? তো সেক্ষেত্রে ওগুলা 3বার করে একটা টেবিল করে দেখাইতে হয়েছে যে 5%-এর সময় এত ছিল, 1%-এর সময় এত ছিল, আর হচ্ছে 10%-এর সময় এত ছিল। এগুলো বের করতে হয়। তো আমাদের এই যে স্ট্যাটিস্টিক্যাল যে টেস্ট গুলো করবো সেগুলো পারফেক্টলি চুজ করার জন্য আমাদের এই 4টা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার আমরা একটু আরেকটু ডিপ লেভেলে যাই। সেটা হচ্ছে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট নামে একটা নাম শুনবো হয়তো। ওয়ান স্যাম্পল বলতে বোঝা হয়, বলা হয় যে যে কোনো একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করে। যেমন এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে ডায়াবেটিস পেশেন্ট যারা আছে তাদের আমি অন এভারেজ ইয়ার বলতেছি হচ্ছে 55 ইয়ার্স ওল্ড। এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভ্যালু, যে 55 বছর বয়স। এখন আমি কম্পেয়ার করব, আমরা ধরেন 100 জন ডাটা কালেক্ট করলাম। এখন আমি কম্পেয়ার করতে চাই, সবারই ধরেন হচ্ছে মনে করেন ডায়াবেটিস আছে। হুম। আমি এরকম 100 জন মানুষের ডাটা কালেক্ট করতে চাচ্ছি বা কালেক্ট করছি। এখন আমি কম্পেয়ার করতে চাই তাদের আসলে মিন ভ্যালু, এজ কি আসলে 55 বছর বয়স কিনা, নাকি কম, নাকি বেশি। এখন ওয়ান টেল টোটাল নাম শুনছেন? হ্যাঁ, নাম শুনছিলাম কিন্তু এটার মনে ইমপ্লিকেশন নাই কি আসলে। বুঝতে পারবেন? না, মনে নাই, কিন্তু শুনছি ওয়ান টেল টু টেল। ওয়ান টেল টু টেল। আচ্ছা, টু টেলে বেসিক্যালি বলা হয় ইকুয়াল থাকবে আর কি। যেমন আমি যদি বলি ইকুয়াল 55 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, তাহলে এটা কিন্তু টু টেল টাইপের। মানে আমি কিন্তু গ্রেটার দেন অথবা লেস দেন এই টাইপের কথাবার্তা বলি না, অথবা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল এই টাইপের কথাবার্তা বলি না। আমি বলছি ইকুয়াল এন্ড নট ইকুয়াল, হয় ইকুয়াল থাকবে অথবা নট হুম। ইকুয়াল থাকবে। ওকে? নালে আমরা কি বলবো? টু টেল মানে সমান থাকলে টু টেল হবে এটা, তাই না নাকি? নালে তো আমরা বলবো যে ইকুয়াল বলবো না নালে। হ্যাঁ। নালে তো আমরা ইকুয়াল বলবো যে কি বলবো, ডায়াবেটিস পেশেন্টের বয়স 55 বছর, এটা হচ্ছে আমাদের নাল, রাইট? আর অল্টারনেটিভ আমরা কি বলবো? 55 বছর না। এখন সেটা কমও হইতে না। পারে, বেশিও হইতে পারে, সেটা তো আমি স্পেসিফিক করে বলতেছিলাম। যদি আমি স্পেসিফিক করে বলতাম যে অন এভারেজ মানুষের বয়স লিস্ট 55 বছর বয়স, তাহলে কি 55 বছর থেকে শুরু, এরপরে উপরে অনেক অনেক ভ্যালু হইতে পারে, রাইট? হুম। আবার আমি বললাম হাইস্ট 55 বছর, সেটাও কিন্তু ওয়ান টি, মানে আমি যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকতেছি। ইকুয়াল হলে টু টেল, এছাড়া সব ওয়ান টেল, হ্যাঁ, মানে এছাড়া বাকি উপরে সব নিচে one। tail। হ্যাঁ, আপনি জানেন তাহলে এটা। হুম। আচ্ছা, এবার এটার জন্য আমরা বলতেছি যে, আবার আমি যদি বলি যে বিবি স্টুডেন্টদের সিজিপিএ অন এভারেজ সিজিপিএ 3.5। এখন ধরেন আমি 20 জন স্টুডেন্টের ডাটা কালেক্ট করলাম, দেখলাম তাদের সিজিপিএ হচ্ছে 3.4। এখন এই 3.4 আর 3.5 যে আমরা এজিউম করলাম, তাদের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা। এখন ডিফারেন্স আসলে মুখে মুখে বলতে পারবো না যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা। সেটা ডিপেন্ড করে আমি যে অ্যানালাইসিসটা দাঁড় করাচ্ছি ওয়ান স্যাম্পল, আমি টেস্টের মধ্যে ভ্যালুটা দিয়ে দিব, দেন অটোমেটিক্যালি সফটওয়্যার আমাকে দেখাই দিবে যে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই, রাইট? ওইখানে আমাদের ওই যে 5% বললাম না, লেভেল অফ কনফিডেন্স যেটা বলি, সেটা আমাকে চেক করতে হবে যে পি ভ্যালুটা কি 0.05 এর নিচে কিনা। যদি পি ভ্যালু 0.05 এর নিচে থাকে, তখন আমরা বলবো যে দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স, রাইট? হ্যালো, পয়েন্টটা কি বুঝছেন? হ্যাঁ, আর যদি আমরা হ্যাঁ, হ্যাঁ, দেখি বুঝতে যে পারছি। 0.05 এর উপরে, তখন আমরা বলবো যে অন এভারেজ আসলে 3.5ই আসলে।
তার মানে ডিফারেন্স নাই। অথবা রিয়েলিটিতে আমরা যদি দেখি 3.75 স্টুডেন্টদের সিজিপিএ, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আসবে, কারণ ওটা বেশি, রাইট? এরকম হতে পারে। হুম। এবার এখানে বলতেছে টু রিলেটেড, রিলেটেড রিলেটেড তো বুঝছেন, রিলেটেড বলতে কি কানেকশন থাকবে। ওই যে আমরা বলতেছিলাম একটা নির্দিষ্ট সময়ের পর পর সেম ডাটা সেম মানুষের কাছ থেকেই কালেক্ট করতেছি, তাই না? তাদের মধ্যে একটা পেয়ার, পেয়ার। হ্যাঁ, সেটা হইতে পারে। যেমন কম্পেয়ারিং দ্য ব্লাড প্রেশার বিফোর এন্ড আফটার ইন্টেরাল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা কোনো একটা ইনসুলিন নিছে, ডায়াবেটিস পেশেন্টরা তো ইনসুলিন নেয়, রাইট? তো তাদের অনেক সময় দেখা যায় না ব্লাড প্রেশার হাই হয়ে যায়, লো হয়ে যায়, এরকম টাইপের কথাবার্তা শুনি না আমরা? তো ওগুলোর ক্ষেত্রে দেখা যায় ইনসুলিন নেওয়ার পরে এক রকমের থাকে, আগে এক রকমের থাকে, রাইট? তো ওই রকম টাইপের যেগুলো থাকে, সেম ডাটা আমি সেম মানুষের কাছ থেকে ডাটা কালেক্ট করতেছি, কিন্তু কোন একটা জিনিস ইমপ্লিমেন্ট করার আগে এবং পরে, ঠিক আছে? এটা হচ্ছে দুইটার হ্যাঁ, ক্ষেত্রে। বুঝছি। যদি আমি এটা কন্টিনিউয়াস প্রসেসে করতে থাকি, বিফোর আফটার, এটা যদি আমি বলতাম যে 7 ডেজ, তারপরে 14 ডেজ এর পরে কত, 21 ডেজ এর পরে কেমন, তারপরে 28 দিনের পরে কেমন, ব্যাপারটা যদি এইভাবে চলতে থাকতো, মানে এখানে দুইয়ের অধিক হইলেই তখন আমরা হচ্ছে ওই যে রিপিটেড মেজার্স এনোভার দিকে চলে যাবো আর কি। ঠিক আছে? আচ্ছা, এখানে আবার প্যারামেট্রিক নন প্যারামেট্রিক এর একটা বিষয় আছে। যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড না হয় নিউমেরিক্যাল ডাটাটা, তখন আমরা কোন ধরনের টেস্টের মাধ্যমে চলে যাব? ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে আমাদের উইলকক্সন সাইন টেস্ট আছে। এটা বেসিক্যালি মিডিয়ানকে চিন্তা করে আর কি, কনসিডার করে। এটা নন প্যারামেট্রিক অ্যানালাইসিস। মিডিয়ান, মিডিয়ান আছে না, মিডল ভ্যালু যেটা আমরা বলি আর কি, ওই ভ্যালুটাকে কনসিডার হ্যাঁ। করে। আর এইখানে আমি যেটা দেখছি, আমি সার্চ করেও দেখলাম যে এইখানের ক্ষেত্রেও আমাদেরকে উইলকক্সন সায়েন্টিস্টের কথাই বলতেছে। হয়তো ওইখানে আমাদের সিলেক্ট করার অপশন থাকে এটা কি পেয়ার কি না। হ্যাঁ, এটা এটা আসলে ইমপ্লিমেন্ট করতে গেলে বোঝা যাবে। ঠিক আছে, তবে নর্মালি আমরা যেটা করি যে আমাদের নর্মালি হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্টটা করি যদি ডাটাগুলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে? হ্যালো, কথা কি বুঝছেন? আর টু, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। টু ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল, এটা তো আমরা আগেও বলছি যে যদি ডাটাগুলো যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতেছি, দুইটা সার্ভে করতেছি দুইটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা গ্রুপ থেকে, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতেছি। আর এটার অল্টারনেটিভ হচ্ছে আমরা ম্যান উইটনি ইউ টেস্ট নামে একটা টেস্ট আছে, যেখানে আমরা বলবো যে আমরা সেখানেও হচ্ছে ওই মিডিয়ানকে চিন্তা করবো আর কি। এনে যেটা এক্সাম্পল দিছে, হুম। বিপিটা হচ্ছে মেল আর ফিমেলের ক্ষেত্রে, আর মেল আর ফিমেল তো একসাথে দুইটা হইতে পারে না, হয় সে মেল অথবা হয় সে ফিমেল, ব্যাপারটা এরকম, রাইট? তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বলতেছে আর কি। এছাড়া আরেকটা যেটা আছে, আমরা যদি অ্যাসোসিয়েশন বের করতে চাই, এখন সেটার ক্ষেত্রে কাই স্কোয়ার আমরা করি, ফিচার এক্সেপ্ট টেস্টও আছে, সেটাও করা যায়। যেমন এখানে জেন্ডার সাথে অ্যাজমার রিলেশনশিপ দেখাচ্ছে, অথবা স্মোকিং এর ইয়েস নোর সাথে স্টোমাক ক্যান্সারের ইয়েস নো টাইপের একটা রিলেশনশিপ আছে কিনা সেটা দেখাইতেছে। ঠিক আছে? আবার ডায়াবেটিস এর সাথে আবার হাইপার টেনশনের কোনো ধরনের রিলেশনশিপ আছে কিনা, আই মিন অ্যাসোসিয়েশন আছে কিনা, সেটাও হইতে পারে। অনেক পয়েন্টটা বুঝছেন? এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কাই স্কোয়ারের কথা বলতেছি। তারপরে যদি ম্যাচ কেস, এটা আমাকে আরেকটু দেখতে হবে যে এটা আসলে ম্যাচ কেস বলতে আমার কাছে যেটা ধারণা করতেছি, যে অনেক সময় হয় কি এরকম যে দুইটা ডিজিজের নাম দেওয়া আছে, এখন দুইটা ডিজিজের আবার কজ দেওয়া আছে কি কি কারণে হয়। এখন দুইটা ডিজিজের ক্ষেত্রে কি কজের ক্ষেত্রে কি কোনো ধরনের মিল আছে কিনা, অর্থাৎ একই রিজনের কারণে দুইটা ডিজিজ হইতে পারে কিনা। যেমন এখানে যেটা বুঝাচ্ছে যে ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ, হ্যাঁ, এই দুইটা যে ডিজিজের কথা বলা হচ্ছে, এই দুইটা ডিজিজ কি একই ধরনের কেস স্টাডি অথবা একই ধরনের প্রবলেমের কারণে হইতে পারে কিনা। ঠিক আছে? ওই টাইপের একটা ম্যাচ, এটা হচ্ছে ম্যাকমিলার টেস্টের মাধ্যমে একুরেসি জানা যায় যে এই দুইটা ডিজিজ আসলে এক ধরনের রিজনের কারণে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, মানে যেমন আমাদের একটা প্রজেক্ট আগে তো ওইখানে হচ্ছে কাই স্কোয়ার করছে, আবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করছে। তো কাই স্কোয়ার করছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দিয়ে, আর ওই টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করছে নলেজ, নলেজ অ্যাটিটিউড প্র্যাকটিস। হুম, হুম, হুম। এই তিনটার স্কোর, মানে এই তিনটা ভেরিয়েবলের উপরই স্কোরিং ছিল। তো এইটা কেন করলো, মানে ওই তিনটা দিয়ে আচ্ছা, শুধু এটা কেন এটা করলো? এটা ডিপেন্ড করে আমি এটা কি করছে, এটা আসলে এই যে নলেজের স্কোর,
সেটাকে অথবা এটিটিউড স্কোর অথবা যেটার কথাই বললেন, এগুলোর কি স্কোর মেজার করছে? হ্যাঁ, স্কোরিং করছে, স্কোরিং করে টোটালটা বের করছে আর টোটালটাকে কি। ওই চিন্তা করছে, টোটালটা এখন দিয়ে। টোটালটাকে কি কি দেখাইছে? টোটালটা কি দেখাইছে যে টোটালের মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, সেটা কোনো গ্রুপ বেসড এরকম আহ, দেখাইছে? না, ওইটার ইন্টারপ্রিটেশনটা দেখি নাই, জাস্ট অ্যানালাইসিসটা এইভাবে করছিল আর কি। কাই স্কোয়ার, বাইনারি রিগ্রেশন আর হচ্ছে কাই স্কোয়ার তো ইন্ডিপেন্ডেন্ট। অ্যাসোসিয়েশন দেখানোর জন্য বলবে, বললাম আমরা। কাই স্কোয়ার তো কাই স্কোয়ার ওই তিনটার অ্যাসোসিয়েশন দেখায় নাই, নলেজ, অ্যাটিটিউড, প্র্যাকটিস, ওই তিনটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলটি টেস্ট করছে আর কি। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করছে। এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি হুম। টেস্টের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা কন্ডিশন মানতেই হবে। একটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল থাকতে হবে। এখন যদি আমি ধরেন টোটাল নলেজের ভ্যালুটাকে আমরা যদি আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল ধরি, তাহলে আমাদের একটা ক্যাটাগরিক্যাল টাইপের ভেরিয়েবল থাকতে হবে যেটার লেভেল থাকবে দুইটা। এটা কিন্তু লেভেলের মানে উপর। হ্যাঁ, ভেরিয়েবলটা তো ক্যাটাগরিক্যালি ছিল, মানে ডিপ্রেশন ছিল তো ইয়েস আর নো ক্যাটাগরিতে ছিল ডিপেন্ডেন্টটা। হ্যাঁ, তাহলে ডিপ্রেশনের সাথে কি নলেজের কোনো, এই যে ডিপ্রেশনের ইয়েস নো এটার সাথে কি নলেজের নাম্বারের ক্ষেত্রে কি কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা সেটাতে চেক করছে এরকম টাইপের? হ্যাঁ হ্যাঁ, মানে তাহলে ওই ঠিক আছে, নলেজটা তাহলে তো ঠিক আছে। হ্যাঁ ডিপ্রেশন। যেমন যাদের যাদের ডিপ্রেশন ছিল তাদের নলেজের এক ধরনের মাত্রা থাকবে, আর যাদের ডিপ্রেশন ছিল না তাদের নলেজের ক্ষেত্রে আরেক ধরনের মাত্রা থাকবে। অ্যানালাইসিস তো পারফেক্ট। তাহলে এটা হচ্ছে ইয়েস নো, অর্থাৎ ওই যে ডিপ্রেশন থাকা না থাকার মধ্যে নলেজের কোনো ডিফারেন্স আছে কিনা, সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা মেজার করছে। তাহলে অ্যাজাম্পশন অ্যানালাইসিস পারফেক্ট আছে। আপনি কি পয়েন্টটা বুঝছেন কেন করা হয়েছে? আমাদের একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল সিলেক্ট করতে হবে যেটা লেভেল থাকবে দুইটা। সেটা ইয়েস নো হইতে পারে, সেটা মেল ফিমেল হইতে পারে, সেটা গ্রুপ এ গ্রুপ বি হইতে পারে। লেভেল দুইটা হইতে হবে ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে। এখন যদি লেভেল দুইয়ের অধিক হয় তাহলে কি করব? ধরেন এই টাইপের ডাটাই আছে কিন্তু লেভেল হয়ে গেছে তিনটা। তাহলে ধরেন ওই যে বললেন না ডিপ্রেশন আছে কিনা, এখন আনসার দিছে তিন ধরনের, কেউ বলছে ইয়েস, কেউ বলছে নো, কেউ বলছে মেবি। তাহলে কি করবেন? হুম, তখন তখন আমরা হচ্ছে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস, তখন আমরা অ্যানোভাতে চলে যাব। অ্যানোভা, এখানে দেখবেন ওয়ান ওয়ে অ্যানোভার কথা বলা হচ্ছে। ওয়ান ওয়ে অ্যানোভা কখন? যখন আমাদের এই যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে একটা, ঠিক আছে? যেমন আমরা একটু আগে বললাম না ইয়েস নো মেবি, এটা কিন্তু একটা হুম, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। এটার জন্য আমরা, যেহেতু আবার লেভেল হচ্ছে তিনটা, তিনটা চারটা পাঁচটা যতগুলোই হোক, লেভেল যদি দুইয়ের অধিক চলে আসে তখন আমরা অ্যানোভাতে চলে আসবো। এখন অ্যানোভার ক্ষেত্রে আবার দুইটা অ্যানোভা নর্মালি দেখানো হয়। একটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা, আর একটা হচ্ছে টু ওয়ে অ্যানোভা। আবার টু ওয়ে অ্যানোভার আরেকটা নাম হচ্ছে এন ওয়ে অ্যানোভা। হ্যাঁ, এন। তো টু ওয়ে অ্যানোভা কখন আসে? যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দুইটা থাকে, ঠিক আছে? যেমন আমি যদি বলি এখানে আমার জেন্ডারটাকে কনসিডার করি, ইয়েস নো মেবি ডিপ্রেশন, ইয়েস নো মেবি, আবার জেন্ডার মেল না ফিমেল, সে দুইটার ক্ষেত্রে আবার ইন্টারেকশন আছে কিনা, মেলদের ক্ষেত্রে কি এক ধরনের নলেজ গেপ বা নলেজের থাকে কিনা, ফিমেলদের ক্ষেত্রে কি যারা ইয়েস বলছে তাদের ক্ষেত্রে নলেজের কোনো এক ধরনের ডিফারেন্স করতেছে কিনা। আপনি কি পয়েন্টটা বুঝছেন? এটা করলে কোনটা টু এ আনোয়া? তখন আমরা টু ওয়ে অনুপাতে যাব যখন আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল দুই থাকবে। তাহলে দুইটা থাকলে না আমরা আরেকটা করলাম ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি নো টেস্ট। নো 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 নো, আমাদের ডিপেন্ড, আমাদের নিউমেরিক্যাল ভেরিয়েবল তো একটা আছেই, সেটা হচ্ছে নলেজ। ওটা তো থাকবেই, ওটা কমন। হ্যাঁ হ্যাঁ, এখন এইখানে কি বললে? দুইটা এখানে কি আমাদের থাকবে? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল যদি ধরেন, আমি একটু আগে বললাম যে ডিপ্রেশন আছে কি নাই, এটা যেমন একটা ভেরিয়েবল ডিপ্রেশন, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, রাইট? সেখানে আমাদের লেভেল হুম, কয়টা? লেভেল দুইটা, ইয়েস ছিল। নো, হুম, রাইট? আনসার কয়টা দিতে পারে? ইয়েস নো মেবি, সরি, ইয়েস নো মেবি, তিনটা। তিনটা। যদি আনসার তিনটা দিতে তিনটা পারে ওয়ান ওয়ে আনোয়া। তখন আমরা ওয়ান ওয়ে বা কনসিডার করব। এখন ধরেন ইয়েস হ্যাঁ, মেবি হইলো, আবার এখানে আমাকে বললো তাহলে তুমি জেন্ডারটাকে কনসিডার করো, যে জেন্ডারের ক্ষেত্রে কোনো ধরনের ভেরি করে কিনা। তখন কি করব? তখন আমরা টু এ অনুপাতে চলে যাব। তো এখানে দুইটা ভেরিয়েবল থাকবে হ্যাঁ, আউটকামে। দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, অবশ্যই দেওয়া যেতে পারে। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এখানে দেখেন ওয়ান ওয়ে অনুপাত কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে কম্পেয়ারিং দা ইনকাম অ্যাক্রস মুসলিম, হিন্দু আর খ্রিস্টান, এই তিনটা গ্রুপের ডাটা আমি নিচ্ছি।
এটা কথার কথা, জাস্ট এক্সাম্পল। এখন এই তিনটা গ্রুপ, এটা যদি দুইটা গ্রুপ হইতো তখন কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্টের দিকে যাইতাম, রাইট? কিন্তু আমরা তিনটা গ্রুপ যে, এই জন্য আমরা কিন্তু ওয়ান ওয়ে অ্যানোভার কথা বলতেছি। এখানে যদি টু ওয়ে অ্যানোভার কথা বলি, এখন কি স্লাইডটা দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, স্লাইডে আছি আমরা। তো আমরা বলতেছিলাম যে যখন এরকম থাকে, যখন একটা মানে একটা নিউমেরিক্যাল ভেরিয়েবল এবং একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এবং ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ক্ষেত্রে লেভেল থাকে দুইয়ের অধিক, তখন আমরা ওয়ান ওয়ে অ্যানোভার দিকে যাব। ঠিক আছে? যখন দুইয়ের অধিক ঠিক আছে, এবং আরেকটা আরেকটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অ্যাড করতে হবে। ঠিক আছে? ব্যাপারটা এরকম যে, ওই যে একটু আগে যেটা বলতেছিলাম বারবার, যে জেন্ডারটাকে যদি আমি অ্যাড করি, তাহলে সেটা এখান থেকে ভেরিয়েবল কয়টা হইলো? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল কিন্তু দুইটা। একটা হচ্ছে ডিপ্রেশন আছে কিনা সেটা, আর একটা হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে লেভেল কয়টা? দুইটা। একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আর ডিপ্রেশনের ক্ষেত্রে লেভেল আমরা তিনটা ধরে নিছি, ইয়েস, নো, মেবি। আপনি পয়েন্টটা বুঝছেন? হ্যাঁ তখন আমরা হচ্ছে টু এ এর দিকে যাব। ঠিক আছে? আর রিপিটেড মেজার্স যেটা আছে, সেটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি চিন্তা করি হচ্ছে এরকম, ওই যে আমরা পেয়ার স্যাম্পল টি টেস্ট নাম শুনছি না একটু আগে, আমরা যে কথাবার্তা বলছিলাম, যে পেয়ার মানে রিলেটেড। সেম ডাটা আমি একটা নির্দিষ্ট সময়ের আগে অথবা পরে, অথবা কোনো ডোজ নেওয়ার আগে অথবা পরে টেস্ট করতেছি সেটা। এবং এটা যদি কন্টিনিউয়াস প্রসেসও হয়, তখন আমরা রিপিটেড মেজার্স এনোভার দিকে যাব। বুঝছেন? আর আমাদের নেক্সট হ্যাঁ। ক্লাসগুলো, আজকের ক্লাসটা টোটালি হচ্ছে এই টেস্টের উপর বেস করে, হ্যাঁ। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই টেস্ট গুলো কিভাবে করা যায়, কিভাবে হ্যাঁ মাল্টি জিনিসগুলো করা যায় সেটা দেখবো। আর এখানে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস গুলো নিয়ে কথাবার্তা বলতে পারি। সেখানে আমরা আসলে একটু আগে আমরা যে অ্যানোভার কথা বললাম সেটা তো চলে গেল। এবার আমরা একটু চলে আসি হচ্ছে রিগ্রেশন, নাম শুনছেন? কোরিলেশন, রিগ্রেশন। হ্যাঁ 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 কোরিলেশন তো আমরা জানি যে ভেরিয়েবলের সাথে কোরিলেশনশিপ বের করে, একটার সাথে আরেকটার কোরিলেশনশিপ আছে কিনা সেটা চেক করা যায়, রাইট? হ্যালো? এই যে আমরা একটু এক্সাম্পল দেখছিলাম যে আমার স্টাডি আওয়ারের সাথে আমার সিজিপি এর কোনো কোরিলেশনশিপ আছে কিনা। ঠিক আছে? এটা কিন্তু কোরিলেশন, রাইট? কিন্তু আমি যদি এইভাবে দাঁড় করাতে চাই যে স্টাডি আওয়ার আমার সিজিপি এর মধ্যে কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, বা কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারে, পজিটিভ অথবা নেগেটিভ, এবং সেটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। এমনও তো হইতে পারে স্টাডি আওয়ারের সাথে সাথে আমার মোবাইল ইউজেজ এর পরিমাণ কম, বেশি হওয়ার কারণে আমার সিজিপিএ কমতেছে বা বাড়তেছে, রাইট? বা অন্যান্য আরো আরো ফ্যাক্টর থাকতে পারে না? হ্যাঁ যদি আমি সিঙ্গেল দেখি যে একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, তখন আমরা বলি সিম্পল লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে? যদি আমরা মাল্টিপল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এখন মাল্টিপল বলতে কয়টা হইতে পারে? হইতে পারে অনেকগুলোই হইতে পারে। এবং মাল্টিপল ক্ষেত্রে আবার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলও কিন্তু হইতে পারে। হ্যাঁ, এমন না যে সবই নিউমেরিক্যাল ভেরিয়েবল হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা মাল্টিপল বলতেছি কারণ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একের অধিক, এই কারণেই তো মাল্টিপল বলতেছি, রাইট? হ্যাঁ এখন সব সময় কি নিউমেরিক্যাল ভেরিয়েবল হবে? না, এরকম কোনো কথা নাই। মাল্টিপল ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো কোনো ভেরিয়েবল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হইতে পারে, যেমন জেন্ডার হইতে পারে। আহ কোন একটা কিছু হয় না না হয়, ইয়েস অর নো, এরকম টাইপের কোনো ভেরিয়েবল থাকলে সেগুলোও থাকতে পারে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে। ঠিক আছে? যারা ইয়েস দিছে তাদের এক ধরনের রেজাল্ট, যারা নো দিছে তাদের এক ধরনের রেজাল্ট, যারা মেল ছিল তাদের এক ধরনের রেজাল্ট, যারা ফিমেল ছিল তাদের তাদের এক ধরনের রেজাল্ট হইতে পারে না? বের তো করতেই পারে। হুম যখন মাল্টিপল থাকবে তখন সেটা ক্যাটাগরিক্যাল হইতে পারে, নিউমেরিক্যাল হইতে পারে। কিন্তু
মাল্টিপলের ক্ষেত্রে যদি ধরেন কোন একটা ভেরিয়েবল আমি নিলাম, মাল্টিপল মানে সরি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল মাল্টিপল ভেরিয়েবলের মধ্যে, এখন ওইটা লেভেল কয়টা আছে? লেভেল যদি দুইটা থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নাই, আই মিন কোডিং করা লাগে না। যদি দুইয়ের অধিক থাকে তখন আমাদের দেখা যায় যে ডামি ভেরিয়েবল তৈরি করতে হয়। ঠিক আছে? ডামি স্যার এটা একটু আবার, কোডিং কখন দরকার? যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, ধরেন আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে তিনটা, কথার কথা। হুম। এর মধ্যে একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আর দুইটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। তো নিউমেরিক্যাল ভেরিয়েবলের জন্য তো কিছু করতে হবে না, এটা নিউমেরিক, হ্যাঁ। রাইট? যেটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটার মধ্যে আমাকে দেখতে হবে এটা লেভেল কয়টা। লেভেল বলতে যে মেল ফিমেল, এটা কিন্তু লেভেল দুইটা, হুম হুম তাই হুম। না? আবার রিলিজ অপশন কয়টা থাকবে? সেখানে লেভেল কিন্তু চারটা নর্মালি, চারটা ধর্ম অথবা আদার্স দিয়ে যদি আমি আরেকটা অ্যাড করি তাহলে পাঁচটা, সেগুলো কিন্তু লেভেল আবার পাঁচটা। তো এরকম অন্যান্য আরো ভেরিয়েবল থাকতে পারে ক্যাটাগরিকে, যেটা লেভেল দুইয়ের অধিক হবে। যদি দুইটা হয় তাহলে কোনো ডামি ভেরিয়েবল অ্যাড করতে হবে না। ডামি ভেরিয়েবল মানে হচ্ছে স্যাম্পল ভেরিয়েবল নতুন করে তৈরি করতে হয়। আমরা ওইটা দেখবো যে কিভাবে তৈরি করা যায়, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমি বলছি, ও ওই যে যেমন হচ্ছে আপনার রেসিডেন্স থাকে, আর্বান, সেমি আরবান, রুরাল, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ, তিনটা এরকম হয়ে হলে, গেলে হ্যাঁ আবার তিনটা, আরেকটা তিনটা হইলে আমাদের ডামি ভেরিয়েবল তৈরি করতে হবে। দুইটা হইলে কোনো তৈরি করা লাগবে না, কারণ হচ্ছে দুইটার ক্ষেত্রে তো আমরা জানি একটা ইয়েস একটা নো, ওয়ান অথবা টু এই টাইপের থাকে না কোডে। হ্যাঁ। কিন্তু তিনটা হয়ে গেলে, এটা কি শুধু রিগ্রেশনের ক্ষেত্রেই নাকি? রিগ্রেশনের ক্ষেত্রে যখন আমরা মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করি, তখন আমাদের যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকে তখন আমাদের এইসব চিন্তা করতে হয় যে তাদের মধ্যে কি ডামি ভেরিয়েবল লাগবে কি লাগবে না। ঠিক আছে? ডামি ভেরিয়েবল তখনই লাগবে যদি আমাদের ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের লেভেল, লেভেল বলতে টাইপ, হুম, যদি দুইয়ের অধিক হয়। ঠিক আছে? কোশ্চেনটা বুঝছেন? মানে পয়েন্টটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। তো কাই স্কোয়ার মানে এরকম একটা অ্যানালাইসিস ওই কাই স্কোয়ারেও করা হাই স্কোরের হয়েছিল ক্ষেত্রে মানে লেভেল তেমন আমি যে ম্যাটার করতেছে না। হাই স্কোরের ক্ষেত্রে লেভেল তিনটা হইলেও মানে কোনো অসুবিধা নেই। করছিল, তারপর হচ্ছে কাই স্কোয়ার করছে, রিগ্রেশন তো হাই করছিল। স্কোরের ক্ষেত্রে সমস্যা নাই তো, হাই স্কোর তো অ্যাসোসিয়েশন বিল্ড আপ করে। তো যখন হচ্ছে ওই দুইটা করছে মানে সেমি আরবান, আরবান আর একটা হচ্ছে রুরাল ছিল, তো হুম। তিনটা যখন ছিল তখন একটা মান আসে ইয়েতে, কাই স্কোয়ার ভ্যালুটা একটা আসে, আর যখন দুইটা করছে তখন আবার আরেকটা ভ্যালু হ্যাঁ আসে। হইতে পারে, তো ওই হইতে পারে, হইতে পারে, সমস্যা নেই। বিষয়টা হচ্ছে কাজ করে আমরা জাস্ট অ্যাসোসিয়েশন বিল্ড আপ করছি, কিন্তু হুম এখানে হুম হুম রিগ্রেশনের মধ্যে আমরা কিন্তু অ্যাসোসিয়েশন বিল্ড আপ করি না, আমরা কিন্তু দেখি যে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট হুম ভেরিয়েবল গুলো নিচ্ছি কোনটা কিরকম ইফেক্ট করতেছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে, পজিটিভ নেগেটিভ, এবং অনেক সময় দেখা যাবে যে ইম্প্যাক্ট করে বাট সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না, অতটা ডিপ লেভেলের ইম্প্যাক্ট করতেছে না, হইতেও পারে। হুম হুম। কি না? আচ্ছা। সবগুলো তো আর হুম। সমানভাবে ইফেক্ট করবে না, কোনটা বেশি হ্যাঁ করবে। বাট করে নিলে তো সমস্যা হয় না, ওই যে দুইটার কথা বললাম যে না না, কোনো অসুবিধা হয় না। তিনটা। মানে বিষয়টা হচ্ছে হুম। রেজাল্ট আসবে। এখন সেমি আচ্ছা। আরবান, আরবান, তারপর কি বললেন আর একটা রুরাল বললেন, হ্যাঁ এটা রুরাল, লেভেল তিনটা। ওইটাকে আরবান আর রুরাল করছে, ওই হ্যাঁ সেমি হ্যাঁ। আরবানটাকে আরবান নিচ্ছে একসাথে আচ্ছা করে। আচ্ছা, ও ক্যাটাগরি, তাহলে একটু রেজাল্টে ভেরিয়েশন আসবে, কিন্তু অ্যাসোসিয়েশন আছে হ্যাঁ। কি নাই সেটা দেখাবে অবশ্যই। ঠিক আছে? সেটা কাজ করে না। হুম কিন্তু হুম। এটা ক্ষেত্রে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিন্তু কন্টিনিউয়াস ভেরিয়েবল অর্থাৎ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হিসেবে চিন্তা করতেছি আমরা, হ্যাঁ। এখন হ্যাঁ। আউটকাম ভেরিয়েবল অর্থাৎ এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা যদি বাইনারি হয়, বাইনারি কোনটা? ইয়েস নো ইয়েস নো, মানে ইয়েস দুইটা নো, থাকবে। দুইটা থাকবে, অ্যাবসেন্ট প্রেজেন্ট, রিসিভ নট হুম রিসিভ, কিউড নট কিউড, রাইট? হুম হুম। বাইনারি হইলে তখন আমাদের যেহেতু এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটাই যদি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে থাকে, তখন আমাদের লজিস্টিক রিগ্রেশন বলা হয়, লজিস্টিক রিগ্রেশন করতে হয়। এখন কথা হচ্ছে বাইনারি লজিস্টিক হবে নাকি মাল্টিনোমিয়াল লজিস্টিক হবে, সেটা ডিপেন্ড করে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটা আছে সেটার আবার লেভেল কয়টা।
ঠিক আছে, সেটা কি দুইটা ইয়েস? হলে তো দুইটা হলে তো বাইনারি বেশি। লজিস্টিক আছে, লজিস্টিক বলি আমরা, হুম। যেটা জেনারেলি লজিস্টিক বলি, ওইটাই বাইনারি লজিস্টিক আর কি। ঠিক আছে। আর হুম। যদি দুইয়ের অধিক থাকে তখন আমরা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনটা করব। আপনি আচ্ছা, পয়েন্টটা বুঝছেন? বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। তাইলে আমরা এত মানে এই আজকের পূর্ণাঙ্গ ক্লাসের মধ্যে আমরা আসলে কি কি দেখলাম? আমরা হাইপোথিসিস দেখলাম ওভারঅল, রাইট? আমরা একটু ব্যাক হুম। উপরের দিকে যাই। আমরা দেখলাম হাইপোথিসিস কি, কিভাবে কাজ করে, নাল থাকে, নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, রাইট? হ্যাঁ। রাইট। তারপর একটা এক্সাম্পল দেখলাম যেটার মধ্যে অ্যাসোসিয়েশন বিল্ড আপ করে, এবং অ্যাসোসিয়েশন বলবো না কোরিলেশন বলবো সেটা ডিপেন্ড করতেছে আমি কাই স্কোয়ার করতেছি নাকি কোরিলেশন রিগ্রেশন, কোরিলেশন অ্যানালাইসিস যেটা আমরা বলি, যেটা যদি জাস্ট কোরিলেশন দেখে। ঠিক আছে। আবার কিছু অ্যাজাম্পশন আছে, হ্যাঁ, এটা টেস্টে যখন করব তখন দেখতে পারবো যে কিছু কিছু অ্যাজাম্পশন আছে, এগুলো মিট করতে হয় পার্টিকুলার অ্যানালাইসিস করতে গেলে। ঠিক আছে। তো ওগুলো যখন অ্যানালাইসিসটা করব তখন আমি চেক করব বারবার যে এইসব অ্যাজাম্পশন গুলো মেনটেন করতেছে কিনা, মিট করতেছে কিনা। ঠিক আছে, যদি মিট না করে তখন আমাদের অল্টারনেটিভ ওয়েতে যেতে হয়। ঠিক আছে। আচ্ছা। হুম। আজকে এগুলাই দেখলাম যে হাইপোথিসিস, অল্টারনেটিভ নাল, তারপরে এক্সাম্পল, তারপরে হচ্ছে পারফেক্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট চুজ করার জন্য আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। তারপর আমরা দেখলাম যে কি কি ধরনের কমন সিনারিও যে টেস্ট গুলো আছে সেগুলো আমাদের কিভাবে মানে কোন কোন টেস্ট করা যাবে, কোন সিচুয়েশনে করা যাবে। আর এরপরে আমরা যেটা দেখলাম, যদি মাল্টি ভেরিয়েবল অ্যানালাইসিস যেটাকে বলি আমরা, যে অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আমরা যখন কাজ করি, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি নিউমেরিক হয় তখন এক ধরনের অ্যানালাইসিস আমরা করি। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যদি ক্যাটাগরি টাইপের হয় তখন আমরা বাইনারি লজিস্টিক, যদি দুইটা হয় তখন বাইনারি লজিস্টিক, আর যদি দুইয়ের অধিক হয় তখন মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশনটা করবো। তো ঠিক আছে। তো এটা হচ্ছে আপাতত হ্যাঁ। সিনারিও, যে এই টাইপের আমরা অ্যানালাইসিস দাঁড় করাবো। এছাড়া আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মডারেশন অ্যানালাইসিস, মিডিয়েশন অ্যানালাইসিস, যেটা আমাদের এসপিএসএস দিয়েও করা যায়। এই যে একটু আগে যে আমরা প্রথম দিকে আমরা মনে হয় একটা এক্সাম্পল দেখছিলাম না, এই যে এরকম, হুম। আমার কি এখন ইটা দেখা যায়, ওয়ার্ড ফাইলে যে আমি আসছি এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হাইপোথিসিসটা দেখা হ্যাঁ। যাচ্ছে। এই টাইপের যে অ্যানালাইসিস এগুলো কিন্তু আমরা চাইলে এসপিএসএস দিয়েও করতে পারি, আমরা চাইলে স্মার্ট পিএলএস, এমওস এগুলো দিয়েও করতে পারি। যেহেতু এসপিএসএস এর আমরা কাজ করতেছি এসপিএসএস এ, তো আমাকে দেখতে হবে হুম। এসপিএসএস এর মাধ্যমে এইসব জিনিসগুলো কিভাবে প্রুভ করা যায়। ঠিক আছে। হুম। হুম। ওকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি আমরা। আজকে হচ্ছে ওভারভিউ ছিল, আমাদের নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে ওই অ্যানালাইসিস গুলো কিভাবে দাঁড় করানো যায় এবং সেগুলো কিভাবে এক্সপ্লেন দাঁড় করানো যায়। ঠিক আছে।